সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী, অভিযোগ রিজভির। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিনের গাফিলতি পাওয়া গেছে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এবং ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় বিরোধী দলকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। একেবারে শতকরা ১০০% মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না। পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা। রাজধানীর মগবাজারের ৮ দিন মেডিকেলে একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। সকালে তিনি আরও বলেন, তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। এছাড়া ৬ শিশু মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্ট আগামীকাল জমা হবে। এর আগে এই ঘটনায় রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছিল। পুলিশ জানায়, বুধবার রাতে নিহত এক নবজাতকের স্বজন বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন। সেই রাতে এই ময়নাতদন্ত না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পবিত্র ঈদুল আজহার আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে। তবে ঈদের আগের তুলনায় এখন যাত্রাপথ অনেকটাই স্বস্তিদায়ক। মহাসড়কে যানজট কম থাকায় দ্রুত ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। এদিকে যাত্রাপথে স্বস্তি পেলেও বাস সংশ্লিষ্টদের প্রতি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কাউন্টারে ভাই ভাড়ার অবস্থা ভয়াবহ। যেখানে ভাড়া ৫০০ টাকা, ৫৫০ টাকা, সেখানে ৭০০, ৭৫০ টাকা যাইতেছে। ৭০০, ৭৫০ টাকা ভাড়া যাইতেছে। ভাড়া আমাকে যা আছে আমি সেটাই দিছি। তো বগুড়ায় নামবো, কিন্তু বগুড়া না, এটা নওগাঁর গাড়ি। আমরা যাবো হচ্ছে আপনার ফুলবাড়িতে, না আমাদের থেকে দিনাজপুরে ভাড়া নিচ্ছে। দিনাজপুর হচ্ছে ফুলবাড়ি থেকে আরও অনেক দূরে, এই কারণে একটু মনে হচ্ছে যে একটু ভাড়া বেশি নিচ্ছে ওনারা। ভাড়া ফুলবাড়ির যেটা জুনিয়ন ভাড়া ওটা নিচ্ছে না। ৭০০ টাকার ভাড়া ৯০০ টাকা, ৯৭০ টাকা নিচ্ছে। দিনাজপুরের ভাড়া নিচ্ছে। আমরা নামবো ফুলবাড়িতে, কেউ নামবে বিরামপুরে, তাদেরও ৯৭০ টাকা নিচ্ছে। এইভাবে চলতেছে। অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শাহজাহানপুরে বসা অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, হাটের বর্জ্য অপসারণ থেকে শুরু করে বাস নির্ধারিত স্থানে সরিয়ে রাখা অস্থায়ী ইজারাদারদের দায়িত্ব ছিল, কিন্তু অনেকেই তা করেনি। তাই যে সকল ইজারাদাররা চুক্তি ভঙ্গ করেছে তাদের আগামী বছর ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, কোরবানির বর্জ্য অপসারণের কাজ ৭২ ঘন্টার মধ্যে শেষ করার লক্ষ্যে
তৎপর রয়েছে সিটি কর্পোরেশন। সেই সঙ্গে তিনি স্বীকার করে নেন, রাজধানীর বেশিরভাগ অস্থায়ী পশুর হাটের বেহাল অবস্থায় থাকায় পরিচ্ছন্ন কর্মীদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। যে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা। এখানকার বর্জ্য, এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজারীবাগে, সেখানে লক্ষ লক্ষ বাস। এইগুলো তো এইভাবে হয় না। আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 2 শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও 8 জন। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 732 শিশু, যাদের মধ্যে নিশ্চিত হাম রোগী 58 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট 575 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গে মারা গেছে 485 শিশু এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও 90 জন। এই সময় সারা দেশে 68,000-এরও বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না, যোগ্যতার ভিত্তিতেই সব নিয়োগ দেওয়া হবে। সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে শহরের তাঁতিপাড়া কালীবাড়ি বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এই অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ইসরাফিল শাহিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন সহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোন রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লোক যেতে হবে। এখানে দাতব্য চিকিৎসা নয়, এটা হচ্ছে উচ্চ শিক্ষার একটা জায়গা, যেখানে আমরা মনে করি যেখানে সবচেয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদের দিয়েই এটা করতে হবে। বেছে বেছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষকদেরকে নিতে হবে। এটাই মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি হস্তান্তর সঠিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির। দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় যেসব প্রতিষ্ঠান হারিয়ে গেছে তাদের সহযোগিতা করে এই শিল্পকে রক্ষায় সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে বলেও জানান তিনি। পরে তিনি ট্যানারির বিভিন্ন কারখানা পরিদর্শন করেন ও মালিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি স্থানান্তরটা সিদ্ধান্তটা ঠিক ছিল, কারণ ঠিকমতো বর্জ্য পরিশোধনাগারের ব্যবস্থা আছে এরকম একটা জায়গায় উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয়, এরকম একটা শিল্প হওয়া উচিত এমন একটা জায়গায় যেখানে ভালো এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে মানে হারিয়ে গিয়েছে। এখন যে জিনিসটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি, একটা হলো এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসব। শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচ ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রাহাত নামের এক শিশুর 2 হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চর ধুপিয়ারা
চরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত রাহাত পার্শ্ববর্তী মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার শামসু মাতবরের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে একটি মরিচ খেতে খেলার সময় রাহাত স্কচ টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পায়। খেলনা ভেবে সেটি হাতে নিয়ে খেলার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার 2 হাতের কবজি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। এই শত্রু বিদায় আমার নাতিকে আমি একলা আমি পাইতেছিলাম না ভাই, আমি এমনি গাইতে না করছি, বড় করে সব একলা বিদায় পাঠাইও না, আজ বিদায় একলা পাঠাইছি। এই বম আমার শত্রু ছাড়া কেউ থিয়া যায় না ভাই, আমার ওরা ঠিক হইয়া লাইছে রে। পকেট ফুলা দিকে ও ধরতেছে না, পকেট আরেকটা বম এ কইতাছে। পরে আমি আর ওর থেকে 10 হাত দূর পারি আর কই তুই ওইটা ফিকে হালা না, তোর প্যান্ট খুলে হালা, ফিকে হালাই দে। ও হালায় না, ও আগুইতে তোর আর আমরা ধর্ম ওই বয়ে ধরি না। পরে ও আগুই যে ওই সামনে এক বাচ্চার সামনে বসছে, বহার পরে সবাই আর কি মানুষ জড়ো হয়ে গেছে। ওখানে একটা ক্রিকেট বল মনে করে নাকি একটা ছেলে তার বলটা হাতে নেয়, হাতে নিয়ে এটার মধ্যে কস্টেপ লাগানো বা মোড়ানো ছিল। এটা খুলতে গেলে পরে এটা বিকট আওয়াজে একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তার ডান হাত প্রায় কবজি পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে যায় এবং বাম হাতেও অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমাদের এই সংবাদ পেয়ে আমরা ওকে হসপিটালে নিয়ে আসতে বলি। আমরা দ্রুত হসপিটালে যাই। হসপিটালে গিয়ে ভিকটিমের সাথে আমি কথা বলেছি, তার আত্মীয় স্বজনদের সাথেও কথা বলেছি। তো তারা যদিও এইভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে, আমরা প্রাথমিকভাবে এটাই ধারণা করছি এবং কিছু বক্তব্য আসছে যারা যে তাদের সাথে পূর্ব শত্রুতা আছে তারাও এখানে ককটেল রাখতে পারে, এরকম একটা ধারণা তারা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে ১২০০ গরিব, অসহায়, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মায় সিরাজগঞ্জের স্থানীয় BL স্কুল মাঠে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার এই 3টি কোরবানির গরু জবাই করে মানবিক কার্যক্রমটির আয়োজন করেন। এই সময় জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খান হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কায়সার কাজল সহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক KC-46 মিড এয়ার রিফিউলিং বিমান পেয়েছে ইসরায়েল। 6টি বিমানের মধ্যে প্রথমটি ইতোমধ্যে ইসরায়েলি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। IDF জানিয়েছে, নতুন এই বিমান আগের মডেলের তুলনায় বেশি জ্বালানি বহনে সক্ষম এবং আকাশে একাধিক যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করতে পারবে। এতে ইসরায়েলের F-35, F-15 ও F-16 যুদ্ধ বিমানের দীর্ঘ পাল্লার অভিযান সক্ষমতা বাড়বে। বিশ্লেষকদের মতে, KC-46 যুক্ত হওয়ায় ইসরায়েল ভবিষ্যতে ইরান বা মধ্যপ্রাচ্যের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আরও স্বাধীনভাবে অভিযান চালাতে সক্ষম হবে। বোয়িং নির্মিত এই বিমান টানা 16 ঘন্টা উড়তে পারে। এছাড়া এতে রয়েছে সেনা পরিবহন ও মেডিকেল উদ্ধার অভিযানের সুবিধাও। ন্যাটো সদস্য দেশ রোমানিয়ার একটি আবাসিক এলাকার ভবনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। আজ রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর গালাতিতে এই ঘটনা ঘটে। রোমানিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটির পুরো বিস্ফোরক বহর বিস্ফোরিত হয়ে অ্যাপার্টমেন্ট ভবনের 10ম তলায় আগুন ধরে যায়। এই ঘটনার পর রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর ডান দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের একটি জরুরি বৈঠক ডেকেছেন। তিনি রুশ ড্রোন হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ার ভূখণ্ডে সবচেয়ে গুরুতর ঘটনা বলে বর্ণনা করেছেন। এদিকে পশ্চিমার সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
আইপিএল ম্যাচ চলাকালে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়াতে স্মার্ট ঘড়ি ও স্মার্ট সানগ্লাস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের নির্দেশনা পেয়ে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই এর প্রোটোকল অনুযায়ী গত 18 মে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়। বিসিসিআই এর প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া নীতিমালায় এসব গগলসকে অডিও ভিডিও রেকর্ডিং ডিভাইস ও কমিউনিকেশন ডিভাইস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তাই ম্যাচ ফিক্সিং বা দুর্নীতি ঠেকাতে এইসব ডিভাইস ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এদিকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ না করলে সেটিকে প্রোটোকল ভঙ্গ হিসেবে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। 2026 ফুটবল বিশ্বকাপ সামনে রেখে 26 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। এটি হতে যাচ্ছে 38 বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এবার কোচ লিওনেল স্কালোনি মূলত কাতার বিশ্বকাপ জয়ী দলের উপরই আস্থা রেখেছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ জায়গা ধরে রেখেছেন দলে। এছাড়া তরুণ ফুটবলার নিকোপাস, জুলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্টিক বার্কোকেও সুযোগ দেওয়া হয়েছে। তবে দলে জায়গা হয়নি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ও মার্কোস আকুনার। বিশ্বকাপের যে গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 16 জুন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী, অভিযোগ রিজভির। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিনের গাফিলতি পাওয়া গেছে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এবং ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।